যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী এবং পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির। এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেদিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। পয়সাগুলো বিদেশ থেকে চলে যাচ্ছে, এগুলো শিবিরের দিয়ে আসছে না। হ্যাঁ, এগুলো শিবির আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নাই খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। অবশ্যই মানে এটা এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা মোটেও না শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে তো আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা বাড়িতে চলে গেছে। যারা আছে এখন শিবির জামাত বিএনপি আমি একটু এই কথায় আসি। পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা সবই দেখতে পাবো। উনি তো তদন্ত করবেন না, উনি সরকারি লোকই ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল, এবং পুলিশ ধরেছিল এই জন্য করেছে ঠিক, এই জন্য না পুলিশ না, আমি জেনারেলি বলছি, পুরো প্রেক্ষিতে বলছি, যখন এরা রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই গুলি করে না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং এই পরিস্থিতি যারা এটাতে উস্কানি দিয়েছে, হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে, আপনার মনে হয় না? না, এটা মোটেও মানে এই উস্কানি দিয়েছে। আপনি দেখেন আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা, যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, না, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বক্তব্য শিরোধার্য, তারপরে প্রধানমন্ত্রী শিরোধার্য না, আরো বলেছে যে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, এই কথাগুলো যারা বলেছে তারা হ্যাঁ বলেছে, এইটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এইখানে এই কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা
তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার যার বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় এখন বুঝতে পেরেছে যে বিএনপি, জামাত, শিবির, এইসব লোকেরা। বিচারপতি চৌধুরী, আমার একটু বোঝার জন্য যে তাইলে দেখা যাচ্ছে যে সরকার প্রথম থেকেই কোটা বাতিলের পক্ষেই ছিল, মানে এবং আন্দোলনকারীরা যা চেয়েছিল তাই চেয়েছে, প্রমাণিত, এটা প্রমাণিত এবং ডকুমেন্টেড। তারপর তাই বলছে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন, তাদের বক্তব্য না খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা, অ্যাপিলেট ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই তো আমরা দেখবো। এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি। আপনি কিন্তু একটা ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড। আপনি কি দেখছেন যে অ্যাপিলেট ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা গেছে আন্দোলনের চতুর্থ দিনের মাথায়, অন্তত 25 জন মানুষ মারা যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন সেই কাগজ তৈরি করা হয়েছে। না শোনো, প্রথম দিনে এই ঘটনা ঘটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলে ফেলল যে 2 জন লোক মারা গেছে, যেটি একেবারে নেহায়েত একটা মিথ্যাচার জনিত সন্ত্রাসী ছিল। আপনি আমাকে একটু টাইমলাইনটা বলবেন, সরকার কবে এই কেভিয়েটটা তৈরি করছিল অ্যাপিলেট ডিভিশনে দেওয়ার জন্য যে আমরা কোটা চাই না? এই কেভিয়েট তৈরি, শোনো, এই কেভিয়েট তৈরি করেছে সেই হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথে, এই মুহূর্তে আমাকে দেখতে হবে, হ্যাঁ, সাথে হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথেই তারা কেভিয়েট দিয়েছিল। হ্যাঁ, এই প্রথম দিন, এবং সেদিনই কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছে, আমি আদালতের রায় নিয়ে আসবো, অ্যাপিলেট ডিভিশনে গেছে, হ্যাঁ, জাস্টিস চৌধুরী, আমি আদালতের রায় নিয়ে আসবো। এখানে ওবায়দুল কাদের সাহেব হাইকোর্টে যায়নি বা অন্য কেউ যায়নি। আমরা একটু প্রফেসর চৌধুরীর কাছে যাই। প্রফেসর চৌধুরী, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনটা সম্পর্কে এবং আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা সমর্থন করেছেন, যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন, তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে। কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা, এটা আসলে ঠিক হয় নাই। কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হন নাই, কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন। তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে, আমরা এসে ক্রিমটা খাবো। কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন। তাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। স্যার, আপনি নিজেও দেখেছেন, আপনি যদি একটু আপনার মতটা একটু বলতেন, প্রফেসর চৌধুরী। প্রথম বিষয় খালেদ, এই বোঝাই যাচ্ছে জাস্টিস চৌধুরী এবং আমি খুব ভিন্ন ভিন্ন বাংলাদেশের অভিজ্ঞতা মধ্যে আছি, সেটা তো কিছু করবার নেই। প্রায়শই আপনার সরকারি প্রেস নোটের মতো করে মানে কথা বলতে থাকলে সংলাপ খুব মুশকিলে দাঁড়ায় আর কি। সেই হতাশা সমেতই বলছি সেটা হলো যে এই ধরেন কোমলমতি শিক্ষার্থী, তারপরে তাদেরকে পরিচালনা, আপনি নতুন শুনছেন না খালেদ? নতুন শুনছেন না বলতে বোঝাচ্ছি যে গণজাগরণ মঞ্চের উত্থানের পর থেকে সড়ক আন্দোলনের দূরত্ব প্রায় 5 বছরের। সড়ক আন্দোলনের ওই একই বছরে কোটা আন্দোলন আবার হলো, এরপরে করোনার এটা বাদ দিলে গত যদি 10 বছর 12 বছরের একটা টাইম লাইনে, যদিও কিনা জাস্টিস চৌধুরী হয়তো স্বাধীনতার পরের কোনো উদাহরণই রাখতে বোধহয় চাইছিলেন না, কিন্তু এগুলো তো আমাদের টাটকা উদাহরণ রাখতে হবে। তো এইখানে আপনি এই কোমলমতি শিক্ষার্থী যখন কিনা 7-8 বাচ্চারা নিরাপদ সড়কের জন্য নামা হলো, আপনার মনে পড়বে যে ওটার ট্রিটমেন্টটা কি ছিল। এখন মুশকিল হচ্ছে আপনার মনে পড়লে চলবে না, আমাদের বন্ধুদের প্রেস নোটের ভাষার সাথে মিল হতে হবে এগুলো। তো ওইখানেও কিন্তু আপনার এই যদি বলেন ক্র্যাকিং, বলাই বাহুল্য, মৃত্যু দিয়ে না, কিন্তু পেটাই অভিযানের ভিডিও ফুটেজ গুলো পর্যন্ত আছে, যারা কিনা তখনও খুব নিরাপদ, মানে খুবই আপনার কি বলা যাবে, শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। তবে অবশ্যই রাস্তাতে নামলেই যদি অশান্তি হিসেবে দেখা হয় তাহলে অন্য হিসেব। এখন প্রসঙ্গটা হচ্ছে যে কোমলমতি শিক্ষার্থীদের দাবি, এইখানে কতগুলো ট্যাকটিক্যাল সমস্যা আছে খালেদ। ওই যে মরাল হয়ে গেছে রাজনৈতিক শব্দটা। প্রথম বিষয় হচ্ছে যে 52 শিক্ষার্থীদের যে আন্দোলন, যদিও তখন শ্রমিকরাও জড়িত ছিলেন, ভাষা আন্দোলন যেটা হয়, এটা কি রাজনৈতিক আন্দোলন নাকি অরাজনৈতিক আন্দোলন? এই নামকরণগুলোতে একটা বিপজ্জনক দিক আছে, আশা করি মানবেন সেটা। আমাকে যদি বলতে বলেন, আমি দাবি উত্থাপন কেই রাজনৈতিক হিসেবে দেখি। এখন চাইলে অবশ্যই একজন মাননীয় বিচারপতি সেটাকে দেখতে পারেন আইনি বা বিচারিক বিষয় হিসেবে, কিন্তু আপনি আমি যখন সাধারণ জনগণ
অর্থাৎ একেবারেই বাসিন্দা, রাষ্ট্র বাসিন্দা, তখন আমাদের দাবি উত্থাপনকে তো রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ আছে। এখন মুশকিল হচ্ছে যখন কিনা সরকার পক্ষের লোকজন বলেন এর ভিতরে রাজনৈতিক দুরভিসন্ধি ছিল, তখন আসলে তারা ষড়যন্ত্রকে, এখানে রাজনীতি শব্দটাকে ষড়যন্ত্রের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় বা সম্পূরক হিসেবে। তো এটা খুব, আমি কি বোঝাতে পারছি না সমস্যাটা কোথায়? একটু সাহায্য হইতো আপনি যদি আরেকটু বলতেন, কারণ হচ্ছে যে আমরা তো 14 তারিখ আন্দোলনটা শুরু করলো, মানে সরি আন্দোলন তো শুরু হয়েছে আগে, আমি বলতেছি যে তারা 14 জুলাই রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের কর্মসূচির ঘোষণার পর থেকে এটি এক ধরনের গতি পেতে শুরু করলো। আমরা কিন্তু 15-16 জুলাইতে কিছু খুন, কিছু হত্যার পরেই আমরা এটিকে দেখতে পেলাম যে এটি আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আর নাই, এটি একটি সরকার বিরোধী আন্দোলন বা শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। মানে আলটিমেটলি জাসি চৌধুরী যা বলছেন সেটি আসলে একটু একটা প্যারালাল ওয়ার্ল্ড থেকে আসা কথা মনে হলো, পরিণতিটা অনেকটা সেদিকেই যায় কিনা, বা আমাদের রাজনৈতিক দলগুলো খুব জি আপনি দেখতে পারেন তাহলে সেভাবে দেখতে পারেন, দেখার সুযোগ আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো যে 15 এবং 16 তারিখের সরকার পক্ষ এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে ডিল করলেন কিভাবে, মানে যেখানে আমাদের দেখা দেখি গুলো ভিন্ন হতে পারে। আপনি বলেছিলেন, আমার নিজেরও তাই মনে পড়ে, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আসলে এটাকে সামাল দেবার জন্য তার পার্টির কর্মীদেরকে আহ্বান জানান, এবং সেটা সামাল দেওয়ার জন্য কিন্তু শব্দটা সামাল ছিল না, শব্দ ছিল মোকাবিলা এবং শব্দ ছিল জবাব দিতে প্রস্তুত। তো বাংলাদেশের রাজনৈতিক ভাষায় জবাব দিতে প্রস্তুত ভাষাটা ট্রান্সলেশন কোনোভাবেই অহিংস না। তো গত অনেক বছর ধরে তো এইটা ছিল হচ্ছে তার 13, 14, 15 তারিখে কোনো একটা তার প্রকাশ্য বক্তৃতা। পরবর্তীতে তিনি কার্যালয়েও সেটা করেন। কিন্তু আপনার মনে পড়বে ওই সময় আপনি জিজ্ঞাসা করেছিলেন যে শিক্ষকদের ভূমিকা নিয়ে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, শিক্ষকদের প্রতিনিধিত্ব করা খুব কঠিন, যেহেতু অন্তত বাংলাদেশে অনেক হাজার শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি 2018 সাল থেকেই শিক্ষার্থীদের কোটা আন্দোলনের একজন, আমি চাইছিলাম যে এই কোটা আন্দোলন, কোটা সংস্কারটা হোক। এই কারণে চাইছিলাম, যেটা কিনা ধরুন খুব বিপজ্জনক বলা, প্রথমত কোটার যে ম্যানিপুলেশন গুলো স্থানীয় পর্যায়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বতন্ত্র আলাপ হবে খালেদ, অনুষ্ঠানের সময়সীমাতেও সেটা হেল্প করবে না। ওটা যেভাবে ব্যবহার হচ্ছিল স্থানীয় পর্যায়ে, হ্যাঁ, কিন্তু সেটা যদি বাদও দেই, এখন সংস্কার আন্দোলনটাতে শিক্ষকরা বরাবর দূরে থেকেছেন। আমার সহকর্মীদের এই সমালোচনা করা ছাড়া আমার রাস্তা নেই। তাদের পজিশন যাই হোক না কেন, একটা পেশাবর্গ হিসেবে বাংলাদেশের 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা চলমান আন্দোলন নিয়ে কিছু বলবার নেই, এই মানে এটা হয় না খালেদ, মানে ইউ কান্ট বাই ইট। হ্যাঁ, মানে এবং তারা একটা ঊর্ধ্বপদ, আকাশে এক পা দিয়ে, এবং মাঝে মধ্যে কোনো পদস্থ কর্মকর্তার কাছে কি বেতন বিষয়ক রিকোয়েস্ট করে, এইটা আসলে একটা পেশাজীবীদের কোনো ইতিহাসও ছিল না এরকম লবে যান। আমার মনে যত চমৎকার বলেছেন। আমি একটু জাস্ট দর্শকদের জন্য প্রফেসর চৌধুরী যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে যে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন 17 জুলাই প্রকাশিত খবরে দেখা যাচ্ছে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে। তিনি বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা হয়েছে, হুমকি এসেছে, এই পরিস্থিতি মোকাবেলা আমাদেরই করতে হবে, কাজে আপনারা ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আরো অনেক কথা তিনি বলেছেন, তার কথা তো আসলে সেটি বলাই বহুল। আমি একটু জাসি চৌধুরীর কাছে এই রায়টি সম্পর্কে একটু আসি।